Welcome to my channel English পরিচয়. Learn English systematically and lesson wise. আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এর আগে আমি ক্লজ বিষয়ক অনেকগুলো ক্লাস করেছি। এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে অনুরোধ করব যে সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, যার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সের নিচে আমি দিয়ে রাখবো। লেটস বিগিন, চলো শুরু করা যাক। অ্যাডজেক্টিভ ক্লজ, আমরা ক্লজ এর আগে বলেছিলাম ক্লজ হলো একটি বাক্যের একটি অংশ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাই তো বাক্যাংশ নামটা। তো ক্লজকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, তিনটে ভাগ ক্লজের, যদিও প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো স্বাধীন বাক্যাংশ আর সাবঅর্ডিনেট ক্লজ হলো অপ্রধান বাক্যাংশ। স্বাধীন বাক্যাংশ বাক্যের অন্য অংশের উপর নির্ভর করে না, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, ইট ক্যানট স্ট্যান্ড অ্যালোন। তো অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ, একটা হলো নাউন ক্লজ, দ্বিতীয় নম্বর হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তৃতীয় নম্বর হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ নামটা আমি বলে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ ক্লজ হলো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ মানেই হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য প্রিন্সিপাল ক্লজ, এটা প্রধান বাক্যাংশের উপর নির্ভরশীল, এটা নিজে নিজে কি প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে পারে না। অর্থ প্রকাশের জন্য এটা কার সাহায্য নেয়? এটা স্বাধীন বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজের সাহায্য নেয়। আর একটা জিনিস যেখানে মনে রাখতে হবে যে বাক্যের তিনটে আমি ভাগ বলেছিলাম গঠনগত দিক থেকে, একটা হলো সিম্পল, দ্বিতীয় নম্বর হলো কমপ্লেক্স, তৃতীয় নম্বর হলো কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে, একটি ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট, একাধিক ফাইনাইট ভার্ব। বা বলতে পারি আমি ক্লজ দিয়ে যদি সংজ্ঞাটা ডেফিনিশনটা বলি, তাহলে যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এখানে যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, 9টা বাক্য এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা হলো জটিল বাক্য। মানে এখানে একটি প্রিন্সিপাল ক্লজ আছে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে। তো তোমার কাজটা এখানে কি হবে? তোমাদের কাজটা হবে এখানে সেই সাবঅর্ডিনেট ক্লজটা, একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাব ক্লজ থাকবে, এক বা মোর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এই সাবঅর্ডিনেট ক্লজটা দেখতে হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। কেন? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলবো আমরা? যে ক্লজ, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, যে ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ, নামটা বলে দিলাম। সাবঅর্ডিনেট ক্লজ মানেই হচ্ছে অধীনস্থ। সাবঅর্ডিনেট মানে কার অধীনে থাকে? এটা প্রিন্সিপাল ক্লজের অধীনে থাকে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এটা নির্ভরশীল প্রিন্সিপাল ক্লজের উপরে। আর যেটা এই সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করে? বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কি তাহলে তোমার প্রশ্ন হবে? অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে দেওয়া, বর্ণনা করে দেওয়া বা কোয়ালিফাই করা বা মডিফাই করা হলো অ্যাডজেক্টিভের কাজ। চলো দেখে নেওয়া যাক এই যে বাক্যগুলোর মধ্যে এগুলো কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট ক্লজের অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা। সাবঅর্ডিনেট ক্লজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করবে প্রত্যেকটা বাক্যে। তো সেটা কেন অ্যাডজেক্টিভ ক্লজ আমরা দেখে নেব আজ। নাম্বার 1, প্রথম বাক্যটা দেখে নাও যে দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ লস্ট। বইটা যেটা তুমি আমাকে দিয়েছিলে হারিয়ে গেছে। তাহলে এই বাক্যটা লক্ষ্য করো, এই বাক্যটা একটি জটিল বাক্য, এই বাক্যটা একটা জটিল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স কেন? এখানে একাধিক সাবজেক্ট রয়েছে, একাধিক ফাইনাইট ভার্ব রয়েছে, এখানে একটি প্রিন্সিপাল ক্লজ,
এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে। তো এখানে যে বাক্যগুলো আমি দিয়েছি, এখানে একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে তো সেটা তো জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স, এবং সেই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করবে। দেখি আসল বাক্য কোনটা। আসল বাক্য হচ্ছে দ্য বুক ইজ লস্ট। আসল বাক্য কোনটা? দ্য বুক ইজ লস্ট। এটা হলো প্রিন্সিপাল ক্লজ, এটা প্রধান বাক্যাংশ, স্বাধীন বাক্যাংশ, এটা কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়। দ্য বুক ইজ লস্ট যদি বলি, তাহলে এটা কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়, বাক্যের এই অংশটার উপর নির্ভরশীল নয়। তাহলে এই অংশটা লক্ষ্য করো, দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ? কারণ যেটা তুমি আমাকে দিয়েছিলে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। এই দা বুক নামক অংশটির উপরে এই অংশটা নির্ভরশীল। এই অংশটা ছাড়া এই অংশটা নিজে নিজে স্ট্যান্ড করতে পারছে না, কোনো মিনিং নেই এর। বইটা যেটা তুমি আমাকে দিয়েছিলে, তাহলে এই যে দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এরপর দেখে নেবো সাবঅর্ডিনেট ক্লজের এটা কেন অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। দ্যাট ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে, কাকে বর্ণনা করে দিচ্ছে? দ্য বুককে বর্ণনা করে দিচ্ছে এখানে, তাই তো? দ্য বুককে বর্ণনা করে দিচ্ছে। দ্য বুকটা নাউন, তাই তো? নাম বোঝালেই, কোনো জিনিস হলেই তাকে নাউন বলে। তাহলে দ্যাট ইউ গেভ মি মানে কি? যেটা তুমি আমাকে দিয়েছিলে, কোনটা? বইটা। তাহলে এই নাউনটাকে বর্ণনা করে দিচ্ছে এই ক্লজটা। তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে দেয়, তাকে কি ক্লজ বলবো আমরা? তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলবো আমরা। তাহলে ওই দা বুকটা কি? দা বুকটাকে কি বলে জানো? দা বুকটাকে বলে অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট কি? অ্যান্টিসিডেন্ট হলো একটি নাউন বা একটি প্রোনাউন, এখানে নাউন, যাকে একটি রিলেটিভ প্রোনাউন, এখানে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। প্রোনাউনের ভাগ যদি দেখো আমার ক্লাসগুলো, তাহলে বুঝতে পারবে প্রোনাউন বা অ্যাডভার্বের ক্লাসগুলো। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলো? দ্যাট, হুইচ, হু, দ্যাট, হুইচ, হু, হুম, হুজ, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন গুলো, তাহলে এই দ্যাট নামক রিলেটিভ প্রোনাউনটা অ্যান্টিসিডেন্টের পরে বসেছে এবং অ্যান্টিসিডেন্টটাকে বর্ণনা করে দিয়েছে। দা বুকটাকে কে বর্ণনা করে দিয়েছে? দা বুকটাকে বর্ণনা করে দিয়েছে দ্যাট নামক রিলেটিভ প্রোনাউনটি। তাই একে রিলেটিভ ক্লজ বলে। ওই রিলেট করে দিচ্ছে, বর্ণনা করে দিচ্ছে, সম্পর্ক স্থাপন করে দিচ্ছে, ওই জন্য একে রিলেটিভ ক্লজ বলে। তাহলে দ্যাটটা হলো রিলেটিভ প্রোনাউন আর দা বুকটা হলো এখানে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট হলো একটি নাউন বা প্রোনাউন, যাকে একটি রিলেটিভ প্রোনাউন বর্ণনা করে দেয়। আর দ্যাট ইউ গেভ মি, এই দ্যাট ইউ গেভ মি এই অংশটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? আমি বললাম অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজকে দুটি অংশে ভাগ করা যায়। একটা হলো রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ আর একটা হলো নন রেস্ট্রিকটিভ, যেটা নিয়ে আমি একটা আলাদা ক্লাস তোমাদেরকে বানাবো। আজ আমরা শুধুমাত্র চিনতে পারার যে উপায়, অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে চিনতে পারবো, কাকে বলে, কি করে চিনতে পারবো, তার যে ডেফিনিশন এবং ক্যারেক্টারিস্টিক্স কি, সেগুলো দেখে নেবো। নাম্বার 2 দেখে নাও, হিয়ার ইজ আ পেন হুইচ ইউ ওয়ান্ট। এখানে হলো একটি কলমটি যেটা তুমি চেয়েছিলে। তাহলে বাক্যটা পড়ো, এটা হলো একটি পেন। এই বাক্যে দুটো অংশ রয়েছে, এটা হলো একটি পেন, তাহলে এটা স্বাধীন বাক্যাংশ, কারোর উপর নির্ভরশীল নয়, এই অংশটা না দিলেও চলবে। হুইচ ইউ ওয়ান্ট, এটা না দিলেও চলবে। আর হুইচ ইউ ওয়ান্ট, যেটা তুমি চাও, এটা কার উপর নির্ভরশীল? ওই বাক্যের এই অংশটার উপর নির্ভরশীল, মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? হুইচ ইউ ওয়ান্ট। লক্ষ্য করো, যেটা তুমি চাও বা হুইচ ইউ ওয়ান্টেড, যেটা তুমি চেয়েছিলে, যাই বলো না কেন, হুইচ ইউ ওয়ান্টটা হুইচ কাকে বর্ণনা করে দিচ্ছে? পেনটাকে বর্ণনা করে দিচ্ছে। পেনটা কি? পেনটি একটি নাউন বা একটি প্রোনাউন, মানে পেনটা এখানে কি? পেনটা হলো অ্যান্টিসিডেন্ট।
তাই তো? যাকে হুইচ নামক একটি রিলেটিভ প্রোনাউন কি করে দিচ্ছে, বর্ণনা করে দিচ্ছে। তাহলে হুইচ ইউ ওয়ান্ট, যেটা তুমি চাও, কাকে বর্ণনা করে দিচ্ছে, পেনটাকে। কারণ কোনটা তুমি চাও, পেনটা তুমি চাও। আর হুইচ ইউ ওয়ান্ট নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, আমাদের মনে অনেক কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। কোনটা তুমি চাও, এটা তো প্রশ্নবোধক বাক্য না, এটা সাধারণ বাক্য। কোনটা তুমি চাও, তাহলে আমাদের মনে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, কি চাও, কোনটা চাও। তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ, অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এই ক্লজটা, এই যে হুইচ ইউ ওয়ান্ট, এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে বর্ণনা করে দিচ্ছে, পেন নামক নাউনকে বর্ণনা করে দিচ্ছে। নাউনকে বর্ণনা করা কার কাজ, অ্যাডজেক্টিভের কাজ। তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ইউ ওয়ান্টটা। নেক্সট নাম্বার 3 লক্ষ্য করো, হি ইজ দ্য ম্যান হুম ইউ নো, সে হচ্ছে লোকটা যাকে তুমি চেনো। তাহলে এই বাক্যে দুটো অংশ, হি ইজ দ্য ম্যান একটা অংশ, এটা স্বাধীন বাক্যাংশ, এটা কারোর উপর নির্ভরশীল নয়। আর যাকে তুমি চেনো, যাকে তুমি চেনো, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ, এটা সাবঅর্ডিনেট ক্লজের হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ, কেন? এই হুম ইউ নো, যাকে তুমি চেনো, যাকে তুমি চেনো কাকে বর্ণনা করে দিচ্ছে, এই লোকটাকে বর্ণনা করে দিচ্ছে, এই অ্যান্টিসিডেন্টটাকে বর্ণনা করে দিচ্ছে, এই নাউনটাকে বর্ণনা করে দিচ্ছে। তাহলে নাউনকে যে ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনকে বর্ণনা করে দেয়, নাউনকে বর্ণনা করা কার কাজ, অ্যাডজেক্টিভের কাজ। তার জন্য এটা হলো হুম ইউ নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট নাম্বার 4 লক্ষ্য করো, আই স দ্য বয়, আমি দেখেছিলাম বালকটিকে, হু হ্যাড ডান ইট, যে এটা করেছিল। তাহলে এই বাক্যে দুটো অংশ, আই স দ্য বয়, আমি দেখেছিলাম বালকটিকে, হু হ্যাড ডান ইট আর একটা অংশ, যে এটা করেছিল। তাহলে আই স দ্য বয় এটা হলো স্বাধীন বাক্যাংশ, এটি বাক্যের অন্য অংশের উপর নির্ভরশীল নয়। আর হু হ্যাড ডান ইট, যে এটা করেছিল, হু হ্যাড ডান ইট এটা কাকে বর্ণনা করে দিচ্ছে, দ্য বয় নামক নাউনটিকে বর্ণনা করে দিচ্ছে। নাউনকে বর্ণনা করা কার কাজ, অ্যাডজেক্টিভের কাজ। তাই হলো এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। আর এটি সাবঅর্ডিনেট ক্লজ কেন, হু হ্যাড ডান ইট, যে এটা করেছিল, এই অংশটা বাক্যের এই অংশটা বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাই এটা অপ্রধান বাক্যাংশ। হু হ্যাড ডান ইট, যে এটা করেছিল, এটা তো প্রশ্নবোধক বাক্য নয়, এটা সাধারণ বাক্য। তাহলে এই অর্থটা সুস্পষ্ট নয়, বাক্যের এই অংশের উপর এটা নির্ভরশীল, তাই এটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ, এটি দা বয় নামক নাউনকে বর্ণনা করে দিচ্ছে। নাউনকে বর্ণনা করা কোন ক্লজের কাজ, যে ক্লজ নাউনকে বর্ণনা করে দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। নেক্সট লক্ষ্য করো নাম্বার 5, সি ইজ নিতু হুজ ফাদার ইজ এ ডক্টর, সে হচ্ছে নিতু যার বাবা হচ্ছে একজন ডাক্তার। তাহলে এই বাক্যে দুটো অংশ, সি ইজ নিতু একটা অংশ, আর একটা অংশ এটা হলো স্বাধীন বাক্যাংশ, এটা বাক্যের কোনো অংশের উপর নির্ভরশীল নয়। সি ইজ নিতু এটা তো কারোর উপর নির্ভরশীল নয়। আর হুজ ফাদার ইজ আ ডক্টর, যার বাবা হয় একজন ডক্টর, এটা হলো আরেকটা অংশ। এরপর দেখে নেবো এটা সাবঅর্ডিনেট ক্লজ কিনা। যার বাবা হয় একজন ডাক্তার, এটা তো সাধারণ বাক্য, শেষে ফুল স্টপ রয়েছে, তাহলে এটা তো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। কার বাবা, আমাদের মনে অনেক কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তাই এই অংশটার উপর এটা নির্ভরশীল, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ কেন, যার বাবা হয় একজন ডক্টর, কার বাবা, নিতুর বাবা। নিতু হচ্ছে নাউন, নাম বোঝালে নাউন হয়। নাউনকে বর্ণনা করা যে ক্লজ নাউনকে বর্ণনা করে, যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনকে বর্ণনা করে, তাকে কি ক্লজ বলে, তাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে হুজ ফাদার ইজ এ ডক্টর এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট লক্ষ্য করো, তাহলে এখানে দেখতে পেলাম আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ক্যান বিগিন উইথ, শুরু হতে পারে কি দিয়ে, রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হতে পারে। কোনগুলো রিলেটিভ প্রোনাউন, দ্যাট, হুইচ, হুম, হু, হুজ, এগুলো রিলেটিভ প্রোনাউন, রিলেট করে দেয়, সম্পর্ক স্থাপন করে দেয় বা বর্ণনা করে দেয়, তাই রিলেটিভ প্রোনাউন। আর নাউনের বদলে বসছে, নাউনের বদলে বসছে আর সম্পর্ক স্থাপন করে দিচ্ছে, তাই এটা রিলেটিভ প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ ক্লজ অলসো মে বিগিন উইথ রিলেটিভ অ্যাডভার্ব। কোনগুলো রিলেটিভ অ্যাডভার্ব, হোয়াই, ওয়্যার, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কারণ বোঝালে, স্থান বোঝালে, টাইম বোঝালে, ম্যানার বোঝালে তো অ্যাডভার্ব হয়। আর এগুলো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব দিয়েও শুরু হতে পারে। নাম্বার 6 লক্ষ্য করি আমরা বাক্যটা, আই নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট, আমি কারণটি জানি কেন সেটা করেছিল, আমি কারণটি জানি কেন সেটা করেছিল। তাহলে আমি কারণ, আই নো দ্য রিজন এটা স্বাধীন বাক্যাংশ, এটা কারোর উপর নির্ভরশীল নয়। আর হোয়াই হি ডিড ইট, কেন সেটা করেছিল,
এটা হলো পরাধীন বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ, অপ্রধান বাক্যাংশ। এই অপ্রধান বাক্যাংশ এখানে কিসের কাজ করছে? লক্ষ্য করো, কেন সে এটা করেছিল? দ্য রিজনটা নাউন। কোন জিনিস বোঝালে তো নাউন হয়, কারণ এটা নাউন। এই রিজন নামক নাউনকে বর্ণনা করে দিচ্ছে। নাউনকে বর্ণনা করা কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। তাহলে হোয়াই হি ডিড ইট, এটা হলো সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট লক্ষ্য করো, নাম্বার 7, টেল মি দ্য প্লেস, আমাকে স্থানটা বলো, হোয়ার সি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে এই বাক্যে দুটো অংশ, টেল মি দ্য প্লেস একটা অংশ, এটা তো স্বাধীন বাক্যাংশ, কারোর উপর নির্ভরশীল নয়। আর হোয়ার সি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছিল, এটা হলো অপ্রধান বাক্যাংশ। কেন? কোথায় সে জন্মগ্রহণ করেছিল? এটা তো আমাদের মনে অনেক কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। এই বাক্যের অংশটা এই অংশের উপর নির্ভরশীল, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজটা কার উপর নির্ভরশীল? এই প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এখানে হোয়ার সি ওয়াজ বর্ন, কোথায় সে জন্মগ্রহণ করেছিল, কাকে বর্ণনা করে দিচ্ছে? দ্য প্লেস নামক নাউনকে বর্ণনা করে দিচ্ছে, দ্য প্লেস নামক অ্যান্টিসিডেন্টকে বর্ণনা করে দিচ্ছে। আর হোয়ার নামক রিলেটিভ অ্যাডভার্ব এখানে এটাকে বর্ণনা করতে সাহায্য করেছে বা যোগ করতে সাহায্য করেছে বাক্যটাকে। হোয়ার সি ওয়াজ বর্নটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট লক্ষ্য করো, নাম্বার 8, আই নো দ্য ডে, আমি জানি দিনটিকে, বা আই নো দ্য টাইম, আমি সময়টিকে জানি। হোয়েন্স হি উইল কাম, কখন সে আসবে। তাহলে এই বাক্যে দুটো অংশ, আই নো দ্য ডে, আমি জানি দিনটাকে, এটা স্বাধীন বাক্যাংশ, কারোর উপর নির্ভরশীল নয়। আর হোয়েন হি উইল কাম, যখন সে আসবে, এটা হলো অপ্রধান বাক্যাংশ। অপ্রধান বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? কি করে বুঝবো কোন ভাগ এটা? নাউন ক্লজ মানে নাউনের কাজ করবে, অ্যাডজেক্টিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডভার্বিয়াল ক্লজ মানে অ্যাডভার্বের কাজ করবে। এমন কোনো মানে নেই। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে বা অনেকে তৈরি করে দেন, সেটা হলো দেখবে দ্যাট থাকলে নাউন ক্লজ, হু বা হুইচ থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এমনটা নয়, কখনোই নয়, কখনো মাথায় আনবে না। হোয়াই থাকলে বা হোয়াই থাকলে বা হোয়েন থাকলে বা হাউ থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এমনটা নয়। দেখবে যে বাক্যে সাবঅর্ডিনেট ক্লজটা, বাক্যে সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করছে? সাবঅর্ডিনেট ক্লজ একমাত্র দেখা যায় জটিল বাক্যে, তাই তো? দেখবে সেই জটিল বাক্যে সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করছে? যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখনই জানবে যে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। লক্ষ্য করো, আই নো দ্য ডে বা আই নো দ্য টাইম যদি থাকতো, হোয়েন হি উইল কাম, যখন সে আসবে। তাহলে যখন সে আসবে কাকে বর্ণনা করে দিচ্ছে বলো তো? দ্য ডে নামক নাউনটিকে বর্ণনা করে দিচ্ছে। তাহলে নাউনকে বর্ণনা করা কার কাজ? অ্যাডজেক্টিভের কাজ। তাই হোয়েন হি উইল কাম, এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। তাই একে বলবো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। নেক্সট নাম্বার 9 লক্ষ্য করো, দিস ইজ দ্য মেথড, এটা হচ্ছে পদ্ধতিটা। হাউ আই ডিড, যেভাবে আমি করেছি, বা হাউ আই ডিড ইট যদি থাকতো, যেটা আমি এভাবে করেছি। তাহলে দিস ইজ দ্য মেথড, এই অংশটা এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ নয়, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে। এটা প্রধান বাক্যাংশ বা স্বাধীন বাক্যাংশ বা মেইন ক্লজ। আর হাউ আই ডিড ইট, কিভাবে এটা করেছি, কিভাবে এটা করেছি কাকে বর্ণনা করে দিচ্ছে বলো তো? দ্য মেথড বা প্রসেস বা ওয়ে, পদ্ধতি, এই পদ্ধতিটাকে বর্ণনা করে দিচ্ছে। পদ্ধতিটা নাউন, আর নাউনকে বর্ণনা করা কাজ অ্যাডজেক্টিভের কাজ। তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনকে বা প্রোনাউনকে বর্ণনা করে দেয় তাকে কি ক্লজ বলে বলো তো? তাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে এটা হলো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, হাউ আই ডিড ইট। আশা রাখছি অ্যাডজেক্টিভ ক্লজের আইডিয়াটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, সেটা আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।